দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে একটি পুরনো কিন্তু অস্বস্তিকর প্রশ্ন। সরকার কি শুধু জনগণের ভোটে গড়ে ওঠে, নাকি আন্তর্জাতিক শক্তি, সামরিক প্রতিষ্ঠানের অবস্থান এবং ভূরাজনৈতিক স্বার্থ শেষ পর্যন্ত ঠিক করে দেয় কোন সরকার টিকবে আর কোন সরকার পড়ে যাবে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ফাঁস হওয়া সাইফার নথি সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে, আর সেই বিতর্ক টেনে আনছে বাংলাদেশকেও। কারণ দুই দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও ক্ষমতার পালাবদল, বিদেশি চাপ, নিরাপত্তা রাজনীতি এবং স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে দুই দেশই দীর্ঘদিন ধরে সন্দেহ, অভিযোগ এবং বিতর্ক রয়েছে। দর্শক, যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী মাধ্যম ড্রপ সাইটে প্রকাশিত গোপন কূটনৈতিক নথিতে দাবি করা হয়েছে 2022 সালের মার্চে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মুজিদ খানকে স্পষ্ট বার্তা দেন, ইমরান খান ক্ষমতায় থাকলে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হবে আর তাকে সরানো গেলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। এর এক মাসের মধ্যে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান। পরে তাকে একের পর এক মামলায় গ্রেফতার করা হয়, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফকে চাপে ফেলা হয়, এমনকি নির্বাচনী প্রতীকও কেড়ে নেওয়া হয়। তবে দর্শক, শুধু যুক্তরাষ্ট্রের চাপ দিয়ে পাকিস্তানের ঘটনা ব্যাখ্যা করলে পুরো বাস্তবতা বোঝা যাবে না। পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে বড় বাস্তবতা হলো সেনাবাহিনী। দেশটির ইতিহাসে বহুবার সরাসরি সামরিক শাসন এসেছে, এমনকি বেসামরিক সরকার থাকলেও নিরাপত্তা, ভারত নীতি, আফগান নীতি কিংবা আমেরিকা চীন সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ কথা বলে সেনাবাহিনী। ইমরান খান 2018 সালে ক্ষমতায় আসেন মূলত সেনাবাহিনীর সমর্থন নিয়ে। পাকিস্তানের বিরোধীরা তখন তাকে সিলেক্টেড প্রধানমন্ত্রী বলতো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ধীরে ধীরে সেনাবাহিনীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়, বিশেষ করে গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগ, আফগান নীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশ্নে। ইমরানের সরকারের পতনের পেছনে তিনটি বড় কারণ কাজ করেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। প্রথমত, তার অর্থনৈতিক ব্যর্থতা ও মূল্যস্ফীতি জন অসন্তোষ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ে। আর তৃতীয়ত, যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সংঘাত তীব্র হয়। বিশেষ করে পাকিস্তানে মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া এবং ইউক্রেন যুদ্ধের শুরুতে মস্কো সফর ওয়াশিংটনের চোখে তাকে অবিশ্বস্ত অংশীদার বানিয়ে তোলে। ফলে যখন পাকিস্তানের বিরোধী দলগুলো অনাস্থা ভোট আনে, তখন সেনাবাহিনী আর তাকে রক্ষা করেনি। পাকিস্তানের বাস্তবতায় সেটিই ছিল ক্ষমতা হারানোর সবচেয়ে বড় সংকেত। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও এখানে বিদেশি প্রভাব ও ক্ষমতার রসায়ন নিয়ে বিতর্ক নতুন নয়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী তথা সেনাপ্রধানরা সরাসরি ক্ষমতায় ছিল প্রায় 1.5 যুগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক পন্থায় দেশ এগিয়ে নিলেও সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির চেয়ারে বসে 9 বছর বাংলাদেশ শাসন করেন। কিন্তু 2008 সালের পর থেকে নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারপরেও নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, ভারত, চীন, যুক্তরাষ্ট্রের প্রভাব, এসব প্রশ্নে আন্তর্জাতিক শক্তির অবস্থান নিয়ে আলোচনা তীব্র। বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইউরোপ বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তোলে। 2023 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করে, যা অনেকের কাছে রাজনৈতিক চাপ হিসেবে দেখা হয়। তবে দর্শক, পাকিস্তান ও বাংলাদেশের ক্ষমতার রাজনীতির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পাকিস্তানে সরকার পতনের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থানই প্রায় নির্ধারক, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় কাঠামো এবং রাজনৈতিক জোট সব মিলিয়ে ক্ষমতা অনেক বেশি কেন্দ্রীভূত। ফলে পাকিস্তানের মতো সংসদীয় অনাস্থা ভোটের সরকার পড়ে যাওয়ার সংস্কৃতি বাংলাদেশে নেই। এখানে সরকার পরিবর্তনের প্রধান পথ নির্বাচন, আন্দোলন বা অস্বাভাবিক রাজনৈতিক সংকট। বাংলাদেশের সরকার পতন নিয়ে সবচেয়ে বড় উদাহরণ 2007 সালের 1/11। তখন রাজনৈতিক সংঘাত, সহিংসতা ও বিতর্কিত নির্বাচনী পরিস্থিতির মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। সেই সময়ও অভিযোগ উঠেছিল বিদেশি শক্তিগুলো স্থিতিশীলতার নামে একটি অরাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন দিয়েছিল। যদিও পরিস্থিতি পাকিস্তানের মতো সরাসরি বিদেশি ষড়যন্ত্র ছিল না, তবু আন্তর্জাতিক মহলের নীরব সমর্থন নিয়ে আজও বিতর্ক আছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা উঁকি দেয় 24 সালে।
বাংলাদেশের একক ক্ষমতাধর নেত্রী হওয়ার পাশাপাশি প্রশ্নবিদ্ধ নির্বাচন করে একাধিকবার ক্ষমতায় বসে সমালোচিত হন শেখ হাসিনা। ২৪ নির্বাচনের কয়েক মাসের মধ্যেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের শাসনভার নেয় অন্তর্বর্তী সরকার। সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র এবং ডিপ স্টেটের দিকে আঙুল তুলে আসছিল আওয়ামী লীগ। পাশাপাশি বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিন ইস্যুতে সমঝোতা করলেই নাকি ক্ষমতা টিকে যেত, এমনও দাবি করেন শেখ হাসিনা। সে সময় তার অভিযোগের সত্যতা না পাওয়া গেলেও সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বঙ্গোপসাগরে নাকি মার্কিন যুদ্ধ জাহাজ ঘাঁটি হতে যাচ্ছে। শেখ হাসিনার সেই দাবি কি সত্যি ছিল, এমন প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে পাকিস্তানে ইমরান খানের পতনের পর নতুন সরকার দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের পথে যায়। ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ সরবরাহের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। একইভাবে বাংলাদেশও আন্তর্জাতিক চাপের মুহূর্তে সরকারকে প্রায় কৌশলগত ভারসাম্য রক্ষা করতে দেখা যায়। একদিকে চীনের অর্থনৈতিক সহায়তা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার ও নিরাপত্তা সহযোগিতা, আবার ভারতের আঞ্চলিক প্রভাব। দুই দেশের ঘটনা প্রবাহ দেখলে একটি বিষয় স্পষ্ট হয়, দক্ষিণ এশিয়ায় সরকার টিকে থাকে শুধু জনপ্রিয়তার উপর নির্ভর করে না। এখানে সেনাবাহিনী, আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক সংকট, ভূরাজনীতি এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর স্বার্থ সবকিছু মিলে ক্ষমতার সমীকরণ তৈরি হয়। পাকিস্তানে সেই সমীকরণ প্রকাশ্য কঠোর, বাংলাদেশে তা অনেক বেশি পরোক্ষ নিয়ন্ত্রিত। কিন্তু দুই ক্ষেত্রেই জনগণের সামনে প্রশ্ন একই, রাষ্ট্রের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কে নেয়, নির্বাচিত সরকার নাকি অদৃশ্য ক্ষমতার বলয়?